বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ, মাথায় হাত মোদির। জানাবো মোদি ইউনূস বৈঠক কার লাভ কার ক্ষতি, এবং সর্বশেষ জানাবো ব্যবসা বাঁচাতে অংশীদার খুঁজছে পলাতক আওয়ামী লীগ নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ, মাথায় হাত মোদির। বাংলাদেশ পাকিস্তানের বর্তমান সম্পর্ক দেখে ভারতীয়দের যেন রীতিমতো শরীর জ্বালা করছে। এখন দেশের ইতিহাসে নারকীয় গণহত্যা চালিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের সময় চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে তা আর বোঝার বাকি নেই নরেন্দ্র মোদী সরকারের। এবার ভারতের সেই জ্বালা যেন আরও বাড়িয়ে দিল বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপের খবর। এ মাসেই বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হচ্ছে ভারতের দাদা বাবুরা। ২০০৯ সালে হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে পাকিস্তানের সাথে নানা ইস্যুতে বাংলাদেশের সম্পর্ক জটিল আকার ধারণ করে। তবে হাসিনা ভারতে পালানোর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটতে থাকে ভারতের কারণেই। ভারত বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি করা বন্ধ করে দিলে পাকিস্তানের করাচি থেকে পাকিস্তানি পণ্য সহ সে দেশেরই জাহাজ বাংলাদেশে পণ্য নিয়ে ভেড়ে। এদিকে ২০১২ সালের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কোনো সংলাপ হয়নি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে পাকিস্তান বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আসন্ন সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন বলেও জানানো হয় সেই প্রতিবেদনে। কি কি বিষয়ে আলোচনা হতে পারে তারও ধারণা পাওয়া যায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দুদেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টি তুলতে পারে পাকিস্তান। আর এতেই যেন কপালে এখন চিন্তার ভাঁজ ভারতের মোদী সরকারের। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকে বাণিজ্য ও কূটনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশকে কোণঠাসা করতে নানা ষড়যন্ত্র থাকে। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের অবস্থা দেখে নিজেদেরই নাজেহাল অবস্থা ভারতের। মোদি ইউনূস বৈঠক, কার লাভ কার ক্ষতি। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের সময় সাইডলাইনে মোদি ইউনূস আলোচনা হয়েছে। সেই বৈঠক নিয়ে বাংলাদেশ ভারতের পক্ষ থেকে প্রদত্ত বক্তব্যের বিষয়বস্তুতে কিছুটা বৈপরীত্য থাকলেও মোদ্দা কথা, ভারতের কূটনৈতিক কৌশলের কাছে বাংলাদেশ সুবিধা করতে পারেনি। ভারত বলেছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে আগ্রহী। বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষত হিন্দু সম্প্রদায়ের নিপীড়ন বিষয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। পারস্পরিক সম্পর্ক বিষিয়ে যায় এমন বক্তব্য প্রদান থেকেও বাংলাদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের তরফ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে প্রেরণের বিষয় তুলে ধরা হলেও সঠিক কী আলাপ হয়েছে সেটি ভারত বা বাংলাদেশ সুস্পষ্ট করে বলেনি। যদিও ভারতের পররাষ্ট্র সচিব ভারতের একটি মিডিয়াকে বলেছেন যে এই বৈঠকে হাসিনাকে ফেরত নেওয়ার ব্যাপারে আলোচনা উঠেছিল, এর বেশি কিছু বলা যাবে না। অন্যদিকে ভারত বলেছে দুই দেশের মধ্যে বিরাজমান সব অনিষ্পন্ন সমস্যাসমূহ পারস্পরিক আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। বলা বাহুল্য, ভারত বাংলাদেশের প্রধান প্রতিবেশী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সহায়তাকারী প্রধান দেশ। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব সূচনা থেকে ছিল, আছে এবং থাকবে। তবে সেই প্রভাব যেন দুটি স্বাধীন সার্বভৌম দেশের পারস্পরিক সমতা, শ্রদ্ধাবোধের ভিত্তিতে হয়, সেটি সবাই কামনা করে। জুলাই-আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক এবং কিছু প্রান্তিক রাজনৈতিক দলের নেতাদের কাছে ভারত বিরোধিতা, অনিয়ন্ত্রিত বক্তব্য এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়ায় নানা অপপ্রচারের কারণে দুই দেশের সম্পর্ক বিষিয়ে আছে।
বাংলাদেশের সরকার প্রধান চীন সফরকালে ভারতের 7 সিস্টার নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। কূটনৈতিকভাবে সেটি কতটুকু সঠিক বা ব্যাঠিক সেটি আলোচনায় যাব না। এরপরও চীনের সঙ্গে ডক্টর ইউনূসের সখ্য ভালো চোখে দেখবে না ভারত, এটাই চিরসত্য। কিন্তু এটাও ঠিক, বাংলাদেশ এই মুহূর্তে চীনের সহায়তা ছাড়া এগোতেও পারছে না। রোহিঙ্গা ইস্যু সমাধানে ভারত এগোচ্ছে না। দীর্ঘদিন চুপ থাকার পর চীন সম্মতি দিয়েছে বাংলাদেশের পাশে থাকার, এটা ইউনূসের জয়। একইভাবে তিস্তা সহ বাংলাদেশের নদীর পানির ইস্যুতে চীনের প্ল্যান ও সহযোগিতার আশ্বাস বাংলাদেশের জন্য ভালো কিছুর সূচনার ইঙ্গিত। এরপর অন্যান্য বিনিয়োগ তো আছেই, কিন্তু ভারত কিন্তু আদৌ সহজভাবে বিষয়টি নেয়নি। বাংলাদেশ ভৌগোলিক কারণেই বাংলাদেশের অবস্থান কিন্তু অনেকটাই ভারত নির্ভর। 3.75 দিক থেকে বাংলাদেশ ভারত বেষ্টিত। অধিকাংশ নদ নদী ভারত নেপাল থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নদীগুলোর সমতাভিত্তিক জল বন্টন না হওয়ায় বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অধিকাংশ নদ নদী মৃতপ্রায়। পদ্মা গঙ্গার জল বন্টন চুক্তি নবায়ন করতে হবে। তিস্তা সহ সব অভিন্ন নদীর জল বন্টন কবে হবে বিধাতাই জানেন। বাংলাদেশ ভারতের বাণিজ্যিক ভারসাম্য স্থাপন জরুরি। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক বজায় থাকলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে বলাই বাহুল্য। এমতাবস্থায় কিছু অর্বাচীন মানুষের তীব্র ভারত বিরোধিতা বাংলাদেশকে কোনোভাবেই স্বনির্ভর হতে সহায়তা করবে বলে মনে হয় না। ভারত কখনো বাংলাদেশে ভারত বিরোধিতার সরকারকে শান্তিতে থাকতে দেবে না। ভারতকে এড়িয়ে বাংলাদেশ কখনো চীন বা পাকিস্তানকে বিকল্প বন্ধু বানিয়ে স্বস্তিতে থাকতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে ভারতকে বুঝতে হবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ছিল। কেন সেই সম্পর্ক তলানিতে পৌঁছেছে তার অনেক যৌক্তিক কারণ আছে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশ্ব পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে কিন্তু বাংলাদেশকে দর কষাকষির পর্যায়ে নিয়ে গেছেন। এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য গর্বের বিষয়ও। এটি অনুমেয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত ভারত শেখ হাসিনাকে অনির্বাচিত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে না। যে পদ্ধতিতে বিচারের আগেই ফলাফল নির্ধারণ করে জুলাই আগস্ট ঘটনাবলীর বিচার কার্য এগিয়ে চলেছে, সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে শেখ হাসিনার প্রত্যর্পণ অসম্ভব। আর অন্য দেশের মতো ভারত চাইছে অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিশ্ব মিডিয়ায় কিন্তু জুলাই আগস্ট ও তৎপরবর্তী হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ, মব জাস্টিস নিয়ে নানা তথ্য সংবলিত সংবাদ প্রকাশিত হচ্ছে। দেশেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বাহাস চলছে, সংস্কার এবং নির্বাচন নিয়ে চলছে সাপ লুডু খেলা। এমতাবস্থায় বর্তমান সরকার কোনোভাবে ভারত বৈরী মনোভাবকে পুঁজি করে দুই দেশের মধ্যে তিক্ততা সৃষ্টি করা সমীচীন হবে না। আশা করি বিচক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মুখ্য সহকর্মীরা বিষয়টি অনুধাবন করতে পারছেন। অন্যদিকে ভারতও বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন করতে হবে। সৎ প্রতিবেশীর পরিচয়ে উদার হতে হবে। ব্যবসা বাঁচাতে অংশীদার খুঁজছে পলাতক আওয়ামী লীগ নেতারা। দেশের শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোর একটি নারায়ণগঞ্জ। গত 1.5 দশকে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলাটির রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে ওসমান পরিবারের হাতে। এই পরিবারের প্রভাবশালী 2 সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের রয়েছে প্রায় 5,000 কোটি টাকার সম্পদ। গার্মেন্টস, শিপিং, পরিবহন, আবাসন সহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তাদের। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান ওসমান পরিবারের প্রভাবশালীরা। এখন বিদেশে বসে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য অংশীদার খুঁজছেন তারা। আগে থেকেই শামীম ওসমান সহ এই পরিবারের সদস্যদের বেনামি অংশীদারিত্ব ছিল দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপে। পরিবর্তিত পরিস্থিতিতে শিল্প গ্রুপটিতে ওসমান পরিবারের অংশীদারিত্ব আরও বেড়েছে। আর নতুন করে ওসমান পরিবারের ব্যবসায়িক অংশীদার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য। আবাসন ব্যবসায়ী ওই বিএনপি নেতার গুলশানের বাড়িতে ভাড়া থাকতেন শামীম ওসমান। এখন ওসমান পরিবারের বাড়ি, গাড়ি সহ সম্পত্তির দেখভাল করছেন তিনি। ওসমান পরিবার ব্যবসার অংশীদার খুঁজে পেলেও এক্ষেত্রে বেশ পিছিয়ে পড়েছেন নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজী। শেখ হাসিনা সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী এখন কারাগারে। গাজী টায়ার সহ তার বেশ কয়েকটি কারখানা অভ্যুত্থান পরবর্তী সময়ে পুড়িয়ে দেওয়া হয়। যেসব কারখানা অক্ষত ছিল সেগুলো গত 8 মাস ধরে বন্ধ। গোলাম দস্তগীরের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বন্ধ কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করতে তারা অংশীদার খুঁজছেন। তবে স্থানীয় বিএনপির 2টি গ্রুপের মধ্যে তীব্র বিবাদ থাকায় অংশীদার নির্ধারণে বেগ পেতে হচ্ছে।
দুই পক্ষের সঙ্গেই তাদের আলোচনা চলছে। সমঝোতা হলে কারখানাগুলো দ্রুত চালু করা হবে। ব্যবসায়িক অংশীদার খুঁজছেন দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। এসকেউ গ্রুপের এই কর্ণধার চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। গত ১.৫ দশক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ প্রভাবশালীদের ব্যবসায়িক অংশীদার ছিলেন তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এই ব্যবসায়ী এখন অংশীদার খুঁজছেন। এর মধ্যে অংশীদার হিসেবে বিএনপিপন্থী প্রভাবশালী এখন একজন ব্যবসায়ীকে পেয়েছেন। এসবিআইসি ব্যাংকে থাকা নিজেদের ৩টি পরিচালক পদের একটির শেয়ার ওই ব্যবসায়ীর নামে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ব্যবসার অংশীদার খুঁজছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। শেখ হাসিনার সরকার পতনের কয়েক ঘন্টা আগেই ৫ আগস্ট ভোরে তিনি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।